এবার বিড়ালের সাথে যুদ্ধের জন্য সিংহের গর্জন। ডক্টর মোহাম্মদ ইউনূস গর্জন দিয়েছেন, এবার ডাক দিয়েছেন জাতীয় ঐক্যের মাধ্যমে ভারতকে উত্তর দিতে হবে কঠিনভাবে, ভারতকে শিখিয়ে দিতে হবে বাংলাদেশের মানুষ আর যাই হোক রাজনীতির মাঠে। পাকিস্তান বোমা, পারমাণবিক বোমা এবং যুদ্ধ বিমান এবং ট্রাঙ্ক 500 ট্রাঙ্ক প্রস্তুত রেখেছে আমাদের বাংলাদেশি ভাই মুসলমান ভাইদের সাহায্য করার জন্য। হঠাৎ কেন ভারতীয় দূতকে তলব, গোপন রহস্য কি? আমাদেরকে রাজাকার বানিয়ে দেন, কোনো আপত্তি নাই। আপনাদের 7 সিস্টার নিয়ে আপনাদের ভাবতে হবে চিকেন নেক নিয়ে, কারণ আমরা সেদিকে সজাগ দৃষ্টি রেখেছি। যদি আপনারা ভুলে যান আপনাদের 7 সিস্টার আছে, আপনাদের চিকেন নেক আছে, তাহলে আমরা ভুলে যাব। গরুর গোবর এবং মুদ খাওয়া মুদিকে এক চুল পরিমাণও ছাড় দিতে নারাজ ডক্টর মোহাম্মদ ইউনূস। হ্যাঁ, ঠিকই শুনতে পাচ্ছেন। চলেন আপনাদেরকে আজকে এই ভিডিওটা দেখাই। এই ভিডিওটা যে কতটা গুরুত্বপূর্ণ, পুরো ভিডিওটি না দেখলে আপনি বুঝতে পারবেন না। পারমাণবিক বোমা, যুদ্ধ বিমান, ট্রাঙ্ক এবং সৈন্য প্রস্তুত রেখেছে আমাদের বাংলাদেশের মুসলমান ভাইদের সাহায্য করার জন্য। কারণ ভাই ভাই মুসলমান এক। পাকিস্তান হামলাটা করবে হলো কাশ্মীর সীমান্ত, আর বাংলাদেশ থেকে হামলা শুরু হবে এই দিক দিয়ে। দুই ভাই একসাথে দুই দিক থেকে ভারতে আক্রমণ করা হবে। পাকিস্তান প্রস্তুত, তাদের বোমা আছে, পারমাণবিক বোমা আছে, সেটা বাংলাদেশকে দিবে, তারা প্রস্তুত, অস্ত্র দিবে, সব দিবে, এবং তারা নিজে ওই সীমান্তে হামলা করবে। আর এদিকে জাহাজ দিয়ে অস্ত্র পাঠিয়ে দিব, এখান থেকে বাংলাদেশ হামলা করা হবে, একযোগে হামলা করা হবে। এবার বিড়ালের সাথে যুদ্ধের জন্য সিংহের গর্জন। ডক্টর মোহাম্মদ ইউনূস গর্জন দিয়েছেন ভারতে বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলার প্রতিবাদে। এবার ডাক দিয়েছেন জাতীয় ঐক্যের মাধ্যমে ভারতকে উত্তর দিতে হবে কঠিনভাবে, ভারতকে শিখিয়ে দিতে হবে বাংলাদেশের মানুষ আর যাই হোক রাজনীতির মাঠে যখন বাংলাদেশ নিয়ে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যখন কোনো কথা উঠবে, আমরা সকলে একমত, সকলে একসাথে এক লাইনে দাঁড়িয়ে ভারতের ওই কুলাঙ্গাদেরকে আমরা উচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত। তাই ডক্টর মোহাম্মদ ইউনূস ঐক্যের ডাক দিয়েছেন, সেজন্য ওনাকে সাধুবাদ জানাচ্ছি। এই মুহূর্তে জাতীয় সকল পত্রিকায় এই নিউজটি প্রকাশ করেছে, আমি ইত্তেফাক থেকে আপনাদের সামনে তুলে ধরছি। দেশের চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের ডাক দিতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর অংশ হিসাবে বুধবার 4 নভেম্বর প্রধান উপদেষ্টা দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবেন। পরদিন বসবেন ধর্মীয় নেতাদের সাথে। বাংলাদেশে উনি দুইটা ভাগ করেছেন, একটা ভাগ হলো রাজনৈতিক সকল দলের সাথে একই মঞ্চে, একই টেবিলে, একই বাংলাদেশে। এই অনুষ্ঠানটির মাধ্যমে আমরা বাংলাদেশের নতুন দিগন্ত, নতুন সূর্যের আলো দেখতে পাবো বলে আমরা বিশ্বাস করছি। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের দায়িত্ব নেওয়ার 4 মাস পরে, আগামীকাল অলরেডি ওনার 4 মাস হয়ে যাবে দায়িত্ব নিয়েছেন। এই 4 মাস পরে জাতীয় ঐক্যের ডাক দিয়ে সবাইকে সাথে নিয়ে দেশপ্রেম এবং দেশের ভিতরে এবং দেশের বাহিরে দেশীয় ষড়যন্ত্র, আন্তর্জাতিক ষড়যন্ত্র, এই বিড়াল ছানাদের ষড়যন্ত্র সাথে মোকাবেলা করতে সকলের কনসার্ন, সকলের মতামত নিয়ে ঐক্যবদ্ধ একটি আওয়াজ আসবে। সেই আওয়াজের জন্য আগামী 24 থেকে 48 ঘন্টা আমাদের অপেক্ষা করতে হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার 3 নভেম্বর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বলেন, এই দুটি মিটিং এর উদ্দেশ্য হচ্ছে ন্যাশনাল ইউনিটির ডাক দেবেন। এই দুইটি সমাবেশের মাধ্যমে ন্যাশনাল ইউনিটির ডাক উনি দিবেন। একই লক্ষ্যে মঙ্গলবার প্রধান উপদেষ্টা ছাত্র নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন প্রেস সচিব। আজ মঙ্গলবার ছাত্র নেতাদের সাথে উনি বৈঠকে বসছেন। বাংলাদেশের এটাই চমক হবে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ছাত্র নেতা, তারপরে রাজনীতিবিদ, তারপরে ধর্মীয় নেতা, ধর্মীয় সকল ধর্মের ধর্মীয় নেতাদের সাথে বসে ঐক্যবদ্ধভাবে পাশের দেশের কুলাঙ্গাদেরকে আমরা উচিত শিক্ষা দিতে পারবো বলে আমি বিশ্বাস করি। আপনি কি প্রস্তুত বাংলাদেশের জন্য লড়াই করতে চান? সময় এসে গেছে। উপরের শত্রুরা একটা হচ্ছে, সঙ্গে যোগ দিয়েছে পতিত স্বৈরাচার। এতদিন ধরে বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের গণমাধ্যমে যে দলটি নিজেকে মুক্তিযুদ্ধের সপক্ষে দল বলত, মুক্তিযুদ্ধের প্রধান দাবিদার ছিল, সেই দলটি এবার ওপারের অর্থাৎ দিল্লিকে আমার দেশে আক্রমণে প্ররোচিত করছেন। কি আপনার কানকে বিশ্বাস হচ্ছে না? জি, আপনার কান, আপনার চোখ, আপনার বিবেককে এবার প্রস্তুত করুন এই সত্য সংবাদটি শোনার জন্য। কি হচ্ছে বলেন? যে পতিত স্বৈরাচার বাংলাদেশে 15 বছর ধরে জগদ্দল পাথরের মতো আমাদের বুকে চেপে বসেছিল, তারা যখন এই দেশের ছাত্র জনতা তাদেরকে খেলিয়ে দিল, তখন তারা সহ্য করতে পারছে না। তারা এবার আমাদের শত্রুকে আমার দেশে
ঢোকাতে চাইছে দখলের জন্য। আর শত্রুরা সেই পতিত স্বৈরাচারের সর্দারনির প্রেসক্রিপশন নিয়ে, পরামর্শ নিয়ে আমার দেশের মধ্যে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। আপনাদের চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফের কথা মনে আছে? জি, ইন্টেলিজেন্স তথ্য বলছে যে সাইফুল ইসলাম আলিফকে ইসকন প্রকাশ্যে হত্যা করেছে, তার প্রধান কারণ তারা চেয়েছে হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টি করতে। জি, একেবারে সত্য তথ্য বলছি আপনাদের। ওপারের প্রেসক্রিপশন নিয়ে ইসকন চেয়েছিল বাংলাদেশে হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা সৃষ্টি করতে। যেহেতু সংখ্যা হিন্দু কম, মুসলমানরা প্রতিশোধ নিতে ঝাঁপিয়ে পড়বে। ঠিক সেই বিষয়টি ভারতের গণমাধ্যমগুলো খুব বড় সড় আকারে প্রচার করবে। ইভেন প্রত্যেকটা টেলিভিশন, বিজেপি শাসিত প্রত্যেকটা টেলিভিশন এ নিয়ে আলাদা চাল তৈরি করেছে, প্রমোশন তৈরি করেছে, যাতে এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তারা বাংলাদেশের বিরুদ্ধে বিশ্ব মিডিয়াতে প্রচার করতে পারে এবং ডোনাল্ড ট্রাম্পকে এই ব্যাপারে সজাগ করতে পারে এবং অনুমতি নিতে পারে যে তারা বাংলাদেশে একটা অভিযান চালাতে চায়। কিন্তু বিএনপি, জামাত সহ বাকি দলগুলোর বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তের জন্য দখলদাররা আমাদের দেশে আক্রমণ করতে পারেনি, কারণ আমরা ওদের উপর প্রতিশোধ নেইনি। এবার আমি বাংলাদেশের আমার ভাই বোনদের বলবো, কোন ক্ষেত্রে আপনারা প্রতিশোধে মাঠে নামেন না। প্রতিশোধ দুই রকম হয়। যখন রাষ্ট্রের জন্য আপনাকে প্রয়োজন হবে তখন আপনাকে ডাকা হবে, কিন্তু কেউ আপনাকে উস্কানি দেবে, কেউ আপনাকে ফসলাবে আর আপনি নেমে পড়বেন, এই কাজটি করবেন না। কারণ ওপার চাইছে এই দেশের মধ্যে একটা বড় দাঙ্গা সৃষ্টি করতে, আর সেটি হবে এই দুই ধর্মের মধ্যে। অতএব আপনি যদি দেশপ্রেমিক হন, সর্বোচ্চ সতর্ক থাকবেন, কারো উস্কানিতে আপনি নামবেন না। দ্বিতীয় যে বিষয়টি, ওপার যখন দেখলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস বা বর্তমানে বাংলাদেশের ছাত্র জনতার সরকার তাদের সকল পরিকল্পনা বুঝে ঠান্ডা মাথায় তারা পরিকল্পনা গ্রহণ করছে, তখন তারা পশ্চিমবঙ্গের এক মামুলি নেতা, যিনি এই মুহূর্তে নিজেকে অনেক বড় কিছু ভাবছেন, শুভেন্দু অধিকারী, পল্টিবাজ, বিগবাজি নেতা যাকে বলা হয় পশ্চিমবঙ্গে, এবং তৃণমূল কংগ্রেস এই দলটির তিনি দ্বিতীয় সর্বোচ্চ নেতা ছিলেন এক সময়, অর্থাৎ মমতার পরের চেয়ারে, কিন্তু মমতা তাকে দল থেকে বের করে দিয়েছিলেন দুর্নীতিবাজ হিসেবে এই শুভেন্দুকে। 3 নম্বর বিষয়, আজকে টেলিভিশনে একটা ইন্টারভিউ দেখলাম বিএনপির অন্যতম নেতা মির্জা আব্বাসের। যখন মির্জা ফখরুল ভারতের সমালোচনা করতে মুখ আটকে যায়, প্রথম আলো ডেইলি স্টারের সমালোচনা করতে গিয়ে পিছলে যায় পা, সেই ব্যক্তির জায়গায় আজকে মির্জা আব্বাসের একটা বক্তব্য আমার ভালো লেগেছে। তিনি বলেছেন ওই হকার সাংবাদিক তিনি বাংলাদেশকে ভাগ করবেন, চিটাগং কেড়ে নিতে চান, এটা তার দাদাবাড়ির আবদার। তিনি বলছেন এই দেশ নিরস্ত্র বাঙালি পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করে বিজয় এনে দিয়েছে, স্বাধীনতা এনে দিয়েছে। ভারত আমাদের স্বাধীন করেনি। মির্জা আব্বাস স্পষ্ট করে বলেছেন ভারত মূলত পাকিস্তানকে ভাগ করতে চেয়েছে নিজেদের স্বার্থে, আর আমরা আমাদের দেশকে স্বাধীন করেছি। বহুদিন পর বিএনপির একজন নেতার কাছ থেকে প্রকৃত সত্যটি জানতে পেরে ভালো লেগেছে। আমি জানি না মির্জা আব্বাসের ভাগ্যে কি আছে এবং মির্জা আব্বাসের এই বক্তব্যটি বিএনপি অন করে কিনা, কিন্তু এমন একটি বক্তব্য আমরা আশা করছিলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে, কিন্তু তিনি তাহাই বলছেন যে হ্যাঁ ভারত চায়। দর্শক, 4 নম্বর যে বিষয়টি, এই মুহূর্তে আসলে আমাদের করণীয় কি? যেহেতু ভারত আমাদের ঘাড়ে নিঃশ্বাস ছাড়ছে, তাহলে আমরা করবোটা কি? ইসরায়েল, আপনি জানেন সেখানে 18 বছর হলে সকল নাগরিককে বাধ্যতামূলক সীমা প্রশিক্ষণ নিতে হয়। আমি মনে করি 24-এর এই স্বাধীনতা ধরে রাখার জন্য আমাদের যুবক যুবতীদের 18 বছর পূর্ণ হলে তাদের বাধ্যতামূলক সামরিক ট্রেনিং নেওয়া জরুরি করা উচিত রাষ্ট্রের। কারণ কি? কারণ হলো পতিত স্বৈরাচার তারা ওপারে বসে এখন বাংলাদেশের বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে। তারা একটার পর একটা গেম প্ল্যান তৈরি করছে। প্ল্যান এ ব্যর্থ হলে বি, বি ব্যর্থ হলে সি, সি ব্যর্থ হলে তারপর, এইভাবেই তারা ধাপে 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 সামনে এগোবে। অর্থাৎ এই রাষ্ট্রকে তারা কখনো শান্ত থাকতে দেবে না, এই রাষ্ট্রকে কখনো তারা ভালোভাবে চলতে দেবে না, এই রাষ্ট্রকে তারা অস্থির করে রাখবে অরাজকতা নৈরাজ্য সৃষ্টির মধ্য দিয়ে। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের ছাত্ররা পড়ার টেবিল বাদ দিয়ে আর কতদিন লড়াই করবে? আমাদের রাষ্ট্রের উপদেষ্টারা, আইন শৃঙ্খলা বাহিনী, তারা অনেকটা হানিমুন মুডে আছেন, তারা ঘুমিয়ে আছেন, তারা চোখ বন্ধ করে জেগে আছেন, চোখ খুলে তারা ঘুমিয়ে আছেন, এই একটা অবস্থা তারা রয়েছে। আর প্রতিটা মুহূর্তে আমরা দেখছি আমাদের ছাত্র জনতা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মাঠে নেমে লড়াই করছে। এবার এই রাষ্ট্রকে একটা সিদ্ধান্ত নিতে হবে। আমি তরুণ উপদেষ্টাদের বলবো, যারা বৈষম্য বিরোধী আন্দোলনে রাজপথে জীবন বাজি রেখে লড়াই করেছে এবং যারা গাজী হয়েছে, অর্থাৎ শাহাদাত বরণ করেনি, যারা বিজয় অর্জন করেছে, সেই সব গাজীদের, বীর সেনাদের নিয়ে আমাদের জরুরিভাবে সিদ্ধান্ত নিতে হবে, চিন্তা করতে হবে। অর্থাৎ যাদের সামরিক বাহিনীতে যোগ দেওয়ার শারীরিক সামর্থ্য রয়েছে তাদেরকে দ্রুত ইনক্লুড করতে হবে। করণীয় হলো প্রত্যেকটা জেলা থেকে তালিকা করে আমাদের সেই সব ভাইদেরকে সামরিক। আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন এবং এই যে ভাইদের কথা শুনলেন, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি স্পষ্ট ভাষায় তিনি বলে দিয়েছেন যে এই গোবর খাওয়া, মুদ খাওয়া, এই মুদিকে এক চুল পরিমাণও ছাড় দিতে নারাজ ডক্টর মোহাম্মদ ইউনূস। স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। শুধু তাই নয়, বাংলাদেশে যে এই সমস্ত দল, ভাই একটা কথা বলতে পারি, আমাদের বাংলাদেশটা এমন একটা দেশ যেখানে
দল মতের কোনো শেষ নাই, কিন্তু নিজের দেশকে নিয়ে যখন কোনো ব্যক্তি কটূক্তি করবে, নিজের দেশকে ভাগ করতে চাইবে, তখন এক চুল পরিমাণ কোনো ব্যক্তি ছাড় দিতে, এক চুল পরিমাণ ছাড় দিবে না। মোট কথা এক চুল পরিমাণ ছাড় দিবে না। এটাই আমরা বাস্তব প্রমাণ আমরা আপনারা দেখাইলেন, আমরা দেখলাম যে ভাই মানুষ দলে বিভিন্ন দলে মতে বিভিন্ন দলে ভাগ হতে পারে, বাট দেশের বেলায় সবাই আমরা এক। দেশের বেলা কেউ এই ত্রিপুরা বিভিন্ন জায়গা থেকে আমার চট্টগ্রাম নিয়ে যাবে, কেউ ব্রাহ্মণবাড়ি নিয়ে যাবে, কেউ ফেনী নিয়ে যাবেন না, ওই সমস্ত ফাজলামও চলবে না ইনশাল্লাহ। আমরা ভারতের পেটের মধ্যে না, বরং ভারত আমাদের পেটের মধ্যে, এরকম কথা শায়খা চরমনাই তিনি বলেছিলেন। তো এটার বাস্তব প্রমাণও। আরেকটা জিনিস মনে রাখবেন, ভারত জীবনেও আমাদের বাংলাদেশের উপর আক্রমণ করতে কোনো দিনও পারবে না। এক তো পারবে না, 2 নম্বর হচ্ছে পারবে না এই কারণে যে মনে করেন ঠিক আছে ভারত আমাদের চেয়ে বড় শক্তিশালী, তাদের মিসাইল বেশি, অস্ত্র বেশি, অবশ্যই, তবে আমাদের বাংলাদেশে অস্ত্র কিন্তু অলরেডি আনা শুরু করছে বিভিন্ন দেশ থেকে। শুধু তাই নয়, এখন বলবেন যে এই অস্ত্র দিয়ে কি ওটা দেশ থামানো সম্ভব না, ভাই এটা জীবনও সম্ভব না। তবে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই যে দেখেন আমাদের বাংলাদেশে যখনই আক্রমণ করবে ভারত, তখনই দেখবেন ওই দিক থেকে চীন আর ওই দিক থেকে পাকিস্তান দেখবেন খেলা শুরু করে দিছে। তখনই দেখবেন ওর মাজা কেন ভেঙে ফেলে, কারণ ওরা তো বসে রয়েছে যে কখন ভারত এদিক সেদিক করবে আর কখন আমরা ভারত দখল নিয়ে নিব। দেখবেন ভারতটা খণ্ড খণ্ড হয়ে যাবে ইনশাআল্লাহ যদি আমাদের বাংলাদেশের এক চুল পরিমাণ আঘাত করে এই ভারতের গু খাওয়া মুদ খাওয়ার দলগুলো। তো যাক আর কোনো কথা, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, নিউজটা শুনে মনটা ভরে গেল। আমাদের বর্তমান ধর্ম উপদেষ্টা আফম খালেদ হোসেন সাহেব তিনি বলেছেন যে মসজিদে নববীর আদলে আন্দরকিল্লা শাহ মসজিদ ওই আদলে গড়ে তোলা হবে। আলহামদুলিল্লাহ, মানে এই সংবাদটা শোনার পরে মানে মনটা বিশাল 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 হয়ে গেল। কি বলে মানে আমার ভাষা প্রকাশ করতে পারতেছি না, এত ভালো লাগলো এই নিউজটা শুনে। তো এরকম কথা আজ পর্যন্ত তো কোনো এমপি মন্ত্রী বলতেই পারে না, তো করবে তো দূরের কথা। আমরা খালি শুনেছি শেখ হাসিনার আমলে দেশ নাকি মদিনার সনতে চালাবে, মদিনার সনত দূরের কথা, আবু জাহেল যেরকম যেমন রাষ্ট্র চালাইছে এর চেয়ে বেশি জঘন্যভাবে এই শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার সেভাবে দেশটা চালিয়েছে, দেশটাকে নরকে পরিণত করে ফেলছে। তারপরে কিছু লোক নরপিচাস আছে, সেই নরপিচাসরা আবার তার পক্ষ নেয়। আফসোস লাগে, বড় আফসোস লাগে। ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।